শতরূপ, এবার আমি আপনার কাছে আসছি। অর্থাৎ যারা স্টেক হোল্ডার, আমি গোপালবাবুর কথা সূত্রে আপনার কাছে আসছি শতরূপ, যারা স্টেক হোল্ডার, টাউন ভেন্ডিং কমিটিতে যাদের প্রতিনিধি থাকা কথা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন থাকবে, হকারদের সরাসরি সংগঠনের প্রতিনিধিরা থাকবেন, নাগরিক সমাজও থাকবেন, রাখতেই হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। তারা কেউ থাকবেন না, 5টা মাথা বসে সিদ্ধান্ত নিয়ে নেবে। আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলছেন, এরাই বসায়, এরাই আবার তুলতে আসে, চলবে না, তাই তো হবে? দেখুন, 5টা মাথা সিদ্ধান্ত নেবে না, একটা মাথা সিদ্ধান্ত নেবে, বাকি 4টে মাথা নাড়াতে যাচ্ছে ওখানে। এ আমাদের দেখা রয়েছে। আমি কতগুলো কথা অনেকক্ষণ ধরে শুনছি অনির্বাণ, কতগুলো কথা আমি বলছি। আমি গতকাল 7টার সময় যে আলোচনা হয়েছিল, আমি এখানে বলেছিলাম গতকাল এই সব কিছু শোনার পরে যে আর কিছু হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের নতুন একটা রেড চার্ট তৈরি হচ্ছে। একদিন কাউন্সিলররা যে টাকা নিয়ে লোককে বসাতো, ওখানে হকারদের থেকে তুলতো, এখন তাদেরকে ওঠানোর হুমকি দিচ্ছে যাতে আরেকটু রেটটাকে বাড়িয়ে নিয়ে 6 মাস পর থেকে বসানো যায়। এবং আমি এই টেবিলে, এই চেয়ারে বসে গতকাল বলেছিলাম 6 মাস পরে যদি আমার এই কথা মিথ্যে প্রমাণিত হয়েছে, আমি ক্যামেরার সামনে কান ধরবো। এক রাত পেরোতে না পেরোতে যে আমার কথাটা প্রমাণিত হয়ে যাবে কিছুটা, আমি নিজেও আশা করিনি। গতকাল পর্যন্ত একেবারে এমন করে ঘুরে বেড়াচ্ছিলেন যেন সমস্ত ফুটপাত ফাঁকা হয়ে যাবে। আজকে ডেকে বলে দিলেন যে এখন বন্ধ থাক, এখন সবাই বসে থাক, তারপর আমরা দেখছি কি করা যায়। সুতরাং যতটা ভয় দেখানো হয়ে গেছে, এবার কাউন্সিলররা গিয়ে বলতে পারবে, দেখছিস তো এখন হালকা একটু খারাপ হয়েছে, এবার একটু এগেও খাওয়াতে হবে টাকা, ওখানেও খাওয়াতে হবে, চাপ হয়ে গেছে, তোরা বাবা উঠে যা। যখন উঠতে চাইবে না, তখন তাহলে 10,000 আর হবে না, এবার 20,000 লাগবে, 20,000 আর হবে না, 40,000 লাগবে। কথাটা কেন বলতে পারছি জানো তো অনির্বাণ, আমি কোনো জ্যোতিষী নই, কিন্তু কেন বলতে পারছি কথাটা, এটা সজলদাও জানবে, বা যারা যারা রাজনীতি করে মাঠে ময়দানে, তৃণমূলে যারা করেন সত্যি সত্যি মাঠে ময়দানের রাজনীতি, তারাও এটা জানবেন। 6-7 মাস আগে গার্ডেন রিচে বাড়ি ভেঙে যাওয়ার পরে ববি হাকিমের এই বড় বড় বাতিলাগুলো আমরা শুনেছিলাম না? এবং সত্যি সত্যি কিছু ইলিগাল কনস্ট্রাকশন কলকাতায় বন্ধ হয়েছিল, সেই সময় বন্ধ করতেই হয়েছিল, কারণ তোমরা সব মিডিয়া তখন ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছিলে। তারপরে ন্যাশনালি লোকসভা ভোট চলে আসলো, আরও 5টা জিনিস খবরে চলে আসলো, ওইটাকে নিয়ে আলোচনা কমে গেল। স্কোয়ার ফিট মেপে থানা এবং তৃণমূলের কাউন্সিলর যে টাকা লাগতো বেআইনি বিল্ডিংয়ে ছাদ ঢালাই করতে, থানায় 150 টাকা, কাউন্সিলরকে 150 টাকা পার স্কোয়ার ফিট, সেই রেট বেড়ে এখন 300 টাকা হয়ে গেল। কলকাতায় এখন আবার বেআইনি কনস্ট্রাকশন চলছে 6 মাসের মধ্যে। চোখে দেখা ছিল বলে আজকে কথাটা বলতে পেরেছিলাম, এবং দেখো সেটাই সত্যি হওয়ার দিকে যাচ্ছে। 2 নম্বর কথা আমি বলছি যে দেখো, 1/3 দখল, যেটা অনির্বাণ বলছে যে 1/3 দখল থাক ফুটপাতে, যেখানে চওড়া ফুটপাত হবে, বাকি জায়গাটা হচ্ছে তার চেয়ে বাড়তি এনক্রোচমেন্টটাকে সরানো হচ্ছে। আমি তোমাকে বলছি এই টেবিলে বসে, এখানে বলছি, তোমরা এখন আমার সঙ্গে চলো, অনির্বাণও চলুক, মানে 2 অনির্বাণই চলো, তুমিও চলো, ও চলুক, তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমার পাড়ায় বলছি, কসবায় ফুটপাতের ধারে তুমি 1/3 ছেড়ে দাও, 1.5 হাত রাস্তা নিয়ে প্রায় ঠেলা গাড়ি বসিয়ে যে লোকটা চা বিক্রি করতেন, হ্যাঁ 1.5 হাতও হবে না, খুব মানে 1 হাতও হবে না বোধ হয়, ছোট একটা চায়, একটা ঠেলা গাড়ি বসাতে কত টাকা লাগে, কতটুকু জায়গা লাগে, তার দোকান তুলে দেওয়া হয়েছে। আর ফুটপাতের অর্ধেক দখল করে সিমেন্টের কংক্রিটের পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে লাইন দিয়ে টানা, রুবির মোড় থেকে তুমি হাইল্যান্ড পার্কের দিকে, অভিষিক্তার দিকে এগো, রুবির মোড় থেকে তুমি কসবার দিকে এগো, অ্যাক্রোপলিস বলের চারদিকে পার্মানেন্ট স্ট্রাকচার ফুটপাথকে দখল করে, অর্ধেকের ওপর দখল করে তৃণমূলের কাউন্সিলররা বানিয়ে 5 লাখ টাকা 6 লাখ টাকা করে এক একজনের কাছ থেকে নিয়ে যেগুলোকে বিক্রি করেছে, সেইগুলো দিব্যি রয়ে গেছে। কেননা ওইগুলোকে যদি তোলা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে না, যাদের থেকে 5 লাখ টাকা নিয়েছে তারাই কাউন্সিলরের চামড়া গুটিয়ে দেবে। সুতরাং ওগুলোকে তোলা হবে না। আমি আর 2টো কথা আমি শেষ করে দিচ্ছি, 2টো কথা বলছি। 3 নম্বর কথা, অপারেশন সানশাইনের প্রসঙ্গটা উঠলো, এর আগেও যখন উঠেছে আমি বলেছি, আমি আবার বলছি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই একটা জায়গায় একমত হবে, অপারেশন সানশাইন শুধুমাত্র কলকাতার ফুটপাথকে দখলমুক্ত করার অভিযান ছিল না, প্রত্যেকজন হকারকে সরকারের উদ্যোগে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন দেওয়ার অভিযান ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, এখন যে শক্তিমান না হনুমানের নাম বললে তোমরা, তাদের নেতৃত্বে হকার সংগ্রাম কমিটি বানিয়ে সেই রিহ্যাবিলিটেশন নেওয়া থেকে হকারদের একটা বড় অংশকে ভুল বুঝিয়ে আটকেছিলেন। আজ যেখানে অ্যাক্রোপলিস বল, তার উল্টো দিকে রাজডাঙ্গায় হকার মেলা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল এই রিহ্যাবিলিটেশনের জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রিহ্যাবিলিটেশনের কোনো গল্প না দিয়ে কোথাও বুলডোজার নামাচ্ছে, কোথাও মুখে বলছেন উঠে যাও, কোথাও তুলে দিচ্ছেন। কিন্তু আমি বলছি তোমাকে, আজকে রিহ্যাবিলিটেশন নিয়ে শুনছি তোমাদের এখানেই দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যেখানে হকার থাকবে তার পাশে একটা বড় বিল্ডিং তৈরি করা হবে, গোডাউন তৈরি করা হবে, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে। ভালো কথা। আমি তোমাদেরকে এখানে চ্যালেঞ্জ করছি, 2015 সালে, তোমাদের নিশ্চয়ই আর্কাইভ, তোমাদের চ্যানেল তখন হয়নি, কিন্তু নিশ্চয়ই আর্কাইভে সেই ফুটেজ থাকবে। 2015 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হকারদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছিলেন, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের জন্য পুনর্বাসন এবং তাদের জন্য বিল্ডিং তৈরি থেকে শুরু করে যে কথা বলেছিলেন, কোন নতুন কথাটা আজকে বলেছেন আমাকে দেখাও, কোন নতুন কথাটা বলেছেন? একটা নতুন, এই 2015 সালেও এই কথাগুলো শুনেছিলাম, 9 বছর পরে আবার এক কথা শুনছি। আর আমার শেষ কথা, দেখো ভাই, ছাগলকে কেন বাঘ শিকার করতে পাঠাচ্ছ ভাই? আজকে একজন মহিলা যদি বলেন যে ববি হাকিম, প্রশ্ন খালি একা ববি হাকিমের নয়, গোটা কলকাতায় কোথাও, এটা সবাই জানে। আমি গ্রেফতার হবে, তো উনি তো আগে একজন কাউন্সিলর, তারপর হ্যাঁ ঠিক, তোকে গ্রেফতার করুন। আবার ববি হাকিম কদিন আগে বলেছিলেন কলকাতায় বেআইনি বিল্ডিং তৈরি হলে নাকি থানার ওসির নামে এফআইআর হবে। এই সমস্ত ভাষণ আমরা জানি, এগুলো দৌড় কত দূর। আমি বলছি কি, একা ববি হাকিম নয়, যে
কোনো কাউন্সিলরকে তৃণমূলের পয়সা না দিয়ে না লোকাল হকার বসতে পারে, না বেআইনি বিল্ডিং হতে পারে, এটা 5 বছরের বাচ্চাও জানে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যদি সুজিত বোসের ব্যাপারে খবর থাকে, আপনি বলছেন সুজিত বোস কত টাকা খেয়েছে, যেটা অনির্বাণ বলছে, আমি ওর সাথে একমত। যিনি মুখ্যমন্ত্রী কি যিনি একটা সরকারে আছেন, তার কাছে ইন্টেলিজেন্স থেকে শুরু করে একাধিক মেশিনারি থাকবে, তার কাছে খবর, একটা স্টেট মেশিনারি শব্দটা ব্যবহার করলো, একদম ঠিক বলেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যদি এদের টাকা খাওয়ার খবর থেকে থাকে, তাহলে সেই খবরের ভিত্তিতে আপনি এফআইআর করছেন। একজন সাধারণ মহিলা যার দোকানটাকে সকালবেলা আপনি তুলে দিয়েছেন, তাকে এখন ববি হাকিমের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করতে হবে? যে ববি হাকিমের গুন্ডা বাহিনীর ভয়ে টালিগঞ্জ থানার পুলিশ টেবিলের তলায় ঢুকে যায়, তার সামনে আপনি একজন সাধারণ মহিলাকে পাঠিয়ে দিচ্ছেন এফআইআর করতে। এর আগে যখন 100 দিনের কাজের, আর 100 দিনের কাজ বলছে বেআইনি, মানে তোমার আবাস যোজনার বেআইনি বাড়ির প্রশ্ন উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি, গ্রামের আইসিডিএস দিদিদেরকে নাকি খুঁজে বার করতে হবে, অঙ্গনবাড়ি দিদিদেরকে খুঁজে বার করতে হবে কে 100 দিনের কাজের তৃণমূলের নেতা বেআইনি টাকা খেয়েছে। ছাগলকে আপনি বাক্সিকার করতে পাঠাবেন, আর আপনার কাউন্সিলররা বসে বসে পয়সা কামাবে। প্রশ্নটা এখানে, কিছুক্ষণ আগে বলছিলাম ফিরহাদ হাকিমের যে বক্তব্যের কথা শোনাবো আপনাদেরকে, শোনাচ্ছি। ফিরহাদ হাকিম আগামীকাল খুব গুরুত্বপূর্ণ মিটিং করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, কিন্তু কাদের নিয়ে করবেন আর কাদের বাদ দিয়ে করবেন আপনারাই শুনুন। মাঝের হাটের হকাররা অভিযোগ করছে আপনি নাকি বলেছেন পুলিশ বাধা দিতে এলে তাদের মারধর করতে, এমন একটা অভিযোগ করছে। আমি এটা বলতে পারি, আপনার মনে হয়? মাঝের হাটের হকাররা অভিযোগ করছে আপনি নাকি বলেছেন পুলিশ বাধা দিতে এলে তাদের মারধর করতে, এমন একটা অভিযোগ করছে। আমি এটা বলতে পারি, আপনার মনে হয়? এটা নির্দিষ্ট করে মাঝেরহাট সংক্রান্ত প্রশ্নের উত্তর ছিল। ববি হাকিম বলছেন আমি কি এটা বলতে পারি, আপনার মনে হয়? সত্যিই কে কি বলতে পারেন সেটা মনে করে আমাদের যা মনে হয় সেটা অনুযায়ী যদি রাস্তায় চলতে যায়, তাহলে তো সত্যিই পদে পদে বিপদে পড়তে হয়। সজলবাবু, আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলুন না, আপনি তো বিরুদ্ধ রাজনীতি করেন, কিন্তু আপনার কখনো মনে হয় যে এই কাউন্সিলরদের সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, বা কারা বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানে এবং তিনি তারপরে ব্যবস্থা নিচ্ছেন না? টাকা কোথায় গেছে তিনি জানেন, কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না। আমার তো মুখ্যমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে উনি সবে মাত্র সব জানলেন। কি মনে হয়? আমি বলছি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, হয়তো জানেন যে ওনার শারীরিক প্রবলেম ছিল, চোখ দেখাতে গেছিলেন। তো চোখে ড্রপ দেওয়ার পরে উনি দেখলেন যে কলকাতায় বিভিন্ন জায়গায় এনক্রোচড হয়ে গেছে, অতিরিক্ত জায়গা নিয়ে হকাররা বেআইনিভাবে বসে আছে। আমি আপনাকে একটা কথা বলি, খুব পরিষ্কার কথা, যে হকারদের বসাতে পয়সা, আবার তারপরে বুলডোজার, এটা উনি বলছেন। কিন্তু যে কাউন্সিলরদের উনি বসিয়েছেন, যে কাউন্সিলরদের তো আর অন্য কেউ বসায়নি, মমতা ব্যানার্জি বসিয়েছেন, মানুষ তাকে এন্ডোর্স করেছে বা ভোট লুট করেছে, সে যেভাবেই হোক না কেন, তাদের বিরুদ্ধে উনি আজ অব্দি একটা ব্যবস্থা নিয়েছেন। ছেড়ে দিন হকার, রাস্তা দখল মানেই যে শুধু হকার তা নয়, রাস্তা দখল মানে পার্কিং এর একটা বিশাল চক্র, এবং সেটা হকারের থেকে কম টাকার রোজগার নয়, এবং সেখানে দুর্নীতি হকারের থেকে অনেক বেশি। একটা কথা বলছি, তুমি যেহেতু পার্কিং এর কথাটা বলি, জাস্ট একবার ইন্টারাপ্ট করে একটা সেন্টেন্স বলছি। আমি এই কথাটাও আমি বলছি, এখানে আগের দিনও বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিং থেকে এই এত কিছু শুরু হলো, সেখানে শুধুমাত্র হকারের কথা না, উনি একাধিক কথা, পার্কিং এর কথাও বলেছিলেন। কলকাতা শহরে কর্পোরেশনের ওয়েবসাইটে গেলে এখনো যে কেউ দেখতে পাবেন যারা আমাদের আলোচনা শুনছেন, কর্পোরেশনের নির্ধারিত পার্কিং রেট হচ্ছে 4 চাকা গাড়ির জন্য ঘন্টায় 10 টাকা। আজকে ছেড়ে দিন, গত 5-6 বছরে বলুন একজন মানুষ কলকাতার যিনি 10 টাকা রেটে গাড়ি পার্ক করতে পেরেছে।